আমন্ত্রণ এসএটিভি দুপুরের সংবাদে। সঙ্গে আছে আমি ফাতেমাতু জোহরা। শুরুতেই শিরোনাম। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন মুফতি হান্নান সহ 2 জঙ্গি। কাশীপুর ও সিলেটে 3 জনকে রায় পড়ে শোনালেন কারা কর্তৃপক্ষ। যে কোনো উপায়ে শিক্ষাঙ্গনকে জঙ্গিবাদ মুক্ত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। শিক্ষক এবং অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান। তিস্তার পানি বন্টন চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর অর্থহীন হবে, মন্তব্য ফখরুলের। চুক্তি হবেই, আশ্বাস পানি সম্পদ মন্ত্রী। গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। র্যাব পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের সন্তোষ প্রকাশ। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা ফাঁসির সাজাপ্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহিদুল বিপুল। সকাল 10টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রিভিউ আবেদন খারিজের রায় মুফতি হান্নান এবং শরীফ শাহিদুল বিপুলকে পড়ে শোনানো হয়। এ সময় তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান। অন্যদিকে সিলেটের জেল সুপার সগির আলী জানিয়েছেন কারাগারের কন্ডেম সেলে বন্দী দেলোয়ার হোসেন রিপনকেও রায় পড়ে শোনানো হয়েছে। তবে প্রাণ ভিক্ষার ব্যাপারে আইনজীবী এবং পরিবারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানাতে চেয়েছেন রিপন। এর আগে সাবেক ব্রিটিশ হাইকমিশনার হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান সহ মৃত্যুদণ্ড পাওয়া 3 জঙ্গির রিভিউ খারিজের রায় কাশিমপুর কারাগার এবং সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এদিকে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ পেলেই কেবল রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিস্তার পানি বন্টন চুক্তি না হলে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরই অর্থহীন হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি অভিযোগ করেন বিএনপির ক্ষমতায় আসা নিয়ে প্রধানমন্ত্রী ভিত্তিহীন মন্তব্য দিচ্ছেন, এতে দেশেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মাহমুদুল হকের প্রতিবেদন। জিয়া পরিষদের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ করতে হলে দুদেশের প্রধান সমস্যাগুলো সমাধান করতে হবে। এই দেশের মানুষ আশা করেছিল যে ভারতের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে এখানে তিস্তার পানি ন্যায্য হিস্সা আমরা পাবো। শুধু তিস্তা নয়, আমরা 54টি অভিন্ন নদীর কোনো ন্যায্য হিস্সা পাচ্ছি না। সুতরাং অবশ্যই তিস্তা আর পানি চুক্তি যদি না হয় তাহলে অন্য যে কোনো চুক্তি এখানে অর্থহীন হবে। সবচেয়ে বড় কথা যেটা আমরা আবারও বলছি, আবার রিপিট করতে চাই, যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে, দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে কোনো চুক্তি এই দেশের মানুষ মেনে নেবে না। অতীতে বিএনপির ক্ষমতায় আসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে উনি আজকে যেভাবে কথা বলছেন, এই কথাগুলো একেবারেই কোনো ভিত্তি নেই, অসত্য, মিথ্যা এবং বানোয়াট। তারা যে সরকারে এখনো বসে আছেন জবরদখল করে, এটাও কি তারা তাহলে ভারতের র আর আমেরিকার সাহায্য নিয়ে বসে আছেন? এই প্রশ্ন তো এসে যাবে। কারণ অবশ্যই এই ধরনের মন্তব্য করার আগে তার ভাবা উচিত ছিল যে এই ধরনের মন্তব্য করলে দেশের ইমেজের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, দেশের রাজনীতির ক্ষতি হয়। জঙ্গিবাদের কারণে আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে যাবার শঙ্কা বিএনপি করে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশে নির্বাচন হয় এখন বড় অনিশ্চয়তায়। এই ধরনের আশঙ্কা আমরা করি না এই জন্যে যে নির্বাচনের বিষয়টাই এখনো নিশ্চিত নয়। মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। যে কোনো উপায়ে শিক্ষাঙ্গনকে জঙ্গিবাদ মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে শিক্ষক, বাবা মা বা অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন আইন করার কথাও ভাবছে সরকার। মাহমুদ সোহেলের প্রতিবেদন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেয়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক 2013-14 প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, এদেশের শিক্ষার্থীরা বিশ্বের মধ্যে অন্যতম মেধাবী, তাই আগামীতে কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেবে সরকার। বিদেশ থেকে আর প্রকৌশলী বা দক্ষ জনবল না এনে দেশেই যোগ্য জনশক্তি তৈরির ঘোষণা দেন তিনি। বিজ্ঞানী এখন আমাদের বহুমুখী দরকার। আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি, এই যে পরমাণু যুগে আমরা পদক্ষেপ দিচ্ছি, আমরা যাচ্ছি, সেখানে আমাদের অনেক
মানে মেধাবী এবং বিজ্ঞানী প্রয়োজন হবে এবং ভালো কারিগরি শিক্ষা, বিজ্ঞানভিত্তিক কারিগরি, অর্থাৎ একটা পাওয়ার প্ল্যান্ট বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালানোর সেই সব ব্যাপারে আমাদের অনেক বেশি মেধাবী এবং প্রশিক্ষণপ্রাপ্ত লোকের দরকার। 233 জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক দিতে পেরে সন্তোষ জানান তিনি। শিক্ষা খাতের ব্যয়কে সবচেয়ে বড় বিনিয়োগ বলেও জানান শেখ হাসিনা। উচ্চশিক্ষার জন্য সেখানে আমরা সেই বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ল্যাবরেটরি স্থাপন বা ডিজিটাল পদ্ধতি ব্যবহার এসবের উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি, কাজে সেভাবেই কিন্তু আমরা দিচ্ছি। আল্লাহর রহমতে এখন অর্থনৈতিকভাবে বাংলাদেশ যথেষ্ট স্বাবলম্বী, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের যে অর্থ সম্পদ তা আমরা বেশিরভাগই আমাদের শিক্ষা খাতে ব্যয় করছি। শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ নির্মূলে মা বাবার পাশাপাশি শিক্ষকদেরও এগিয়ে আসার আহ্বান তার। যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা এখানে যেমন ভিসিরা আছেন বা অন্যান্য শিক্ষকরা আছেন বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক, তাদেরকে ছেলেমেয়েরা কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, অ্যাবসেন্ট থাকে কিনা এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যাতে করে এই ধরনের বিপদে না যেতে পারে। এটা তো সম্পূর্ণ বিপদগামী করে দেওয়া। কারণ আমরা বাংলাদেশের মানুষ, আমরা ধর্মে বিশ্বাস করি, ধর্ম পালন করি, আমরা ধর্ম ভীরু কিন্তু ধর্মান্ধ না। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে দেশের চলমান উন্নয়নের পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ সোহেল, SATV, ঢাকা। আজ বিশ্ব পানি দিবস। এবছর দিবসটির প্রতিপক্ষ বর্জ্য প্রাণী। প্রাণীর অপচয় রোধ এবং পুনঃব্যবহার নিশ্চিত করতে রাজধানী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। সকালে ঢাকায় র্যালি সহ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় সেমিনারের। এ সময় পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি হবেই, কিন্তু কবে এই চুক্তি হবে তা এখনই বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই চুক্তিটি হচ্ছে না, যদিও 2 বছর আগে চূড়ান্ত করা আছে আলোচিত তিস্তা চুক্তি। মন্ত্রী বলেন, বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে, তাই নদী দখল ও দূষণ মুক্ত করতে হবে। আমরা এই চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব আমরা করতে চাই। তার কারণ হচ্ছে যে আমরা 2 বছর আগে তিস্তাতে অলমোস্ট 0 অ্যামাউন্ট পানি পেয়েছি, অর্থাৎ 308 কিউসেক পানি পেয়েছিলাম, যেটা একদম বন্ধ করে দিল। আমাদের সিপেজের মাধ্যমেই কিন্তু 308 কিউসেক পানি আসে এবং এইটা নদীর জন্য, পরিবেশের জন্য কোনো মতেই ভালো নয়। ফিল্টারের বিশুদ্ধ পানির কথা বলা হলেও রাজধানীর বেশিরভাগ চায়ের দোকান ও হোটেলে ভোক্তাদের খাওয়ানো হচ্ছে ওয়াসার দূষিত পানি। বিশেষজ্ঞদের মতে এসব জারের পানিতে রয়েছে কোলিফর্ম এবং ইকোলি নামের ব্যাকটেরিয়া, যার ফলে মানুষের শরীরে বাঁধতে পারে নানা রোগ। এমনকি হেপাটাইটিস বির মতো মারাত্মক রোগ জীবাণু মানুষের শরীরে ঢুকে পড়তে পারে দূষিত পানির মাধ্যমে। তানভীর নিউজের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষটি। বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের শরীর সচল রাখতে প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 লিটার পানি খাওয়া প্রয়োজন। তবে রাজধানীতে বিশুদ্ধ খাবার পানি পাওয়াটাই দুষ্কর নগরবাসীর জন্য। জীবন ও জীবিকার প্রয়োজনে ব্যস্ত নগরীর মানুষগুলোকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয় বাড়ির বাহিরে। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা পিপাসা মেটাতে বিভিন্ন কোম্পানির বোতলজাত পানি পান করেন। বাকিদের বাধ্য হয়েই হাতের কাছে সহজলভ্য চায়ের দোকান কিংবা হোটেল থেকে কেনা পানি খেতে হয়। কিন্তু বিশুদ্ধ হিসাবে প্রতিদিন যে পানি পান করছে নগরবাসী, তা আসলেও কতটুকু বিশুদ্ধ? পানি খাওয়া দরকার, পানি খাই, পানি পিপাসা লাগলে খাই। বিশুদ্ধ না কি শুদ্ধ তা তো জানি না। পানি যারা দেয় তারা তো বলে যে পানিটা ভালো, পানিটা আমাদেরকে দিয়ে দেয়, ওরা বলে যে পানি ভালো। বিশুদ্ধ কি না এটা আসলে জানি না, আমরা আসছি পানি খাচ্ছি। আর তা নিশ্চিত হতেই রাজধানীর কয়েকটি জায়গার পানির নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় পরীক্ষাগারে। রাজধানীর সায়েন্স ল্যাবের BCSIR এর পরীক্ষাগারে মেলে এসব পানিতে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়ার মাত্রা। এই পানিতে আপনার টাইফয়েডের জীবাণু সালমোনেলা, কলেরার জীবাণু ভিব্রিও কলেরি এবং ডায়রিয়ার জীবাণু ইকোলাই থাকতে পারে। ব্যাকটেরিয়াযুক্ত এসব পানি মানুষের শরীরে ঢুকলে কি ধরনের ক্ষতি হতে পারে জানালেন এই বিশেষজ্ঞ। পানির মধ্যে যে কলিফর্ম অর্গানিজমগুলো যায়, যেমন আমাদের কমনলি হলো স্কেশা কলাই বা ইকলাই,
এই জীবাণুটা আমাদের পাকস্থলীতে ঢুকলে আমাদের খাদ্যান্তে বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে পারে। জীবাণু সরাসরি আমাদের অন্য অর্গানকে এফেক্ট করতে পারে। রাজধানীবাসীর বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে সিটি কর্পোরেশন সহ ওয়াসার বড় ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেনারেল এই পানিগুলোকে যারা মিনারেল বলে চালানোর চেষ্টা করছেন, দোষটা পুরোপুরি তাদের নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ এবং ব্যক্তির সচেতনতাই পারে এর সমাধান দিতে। তানভীর নওয়াজ, SATV, ঢাকা। গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। 109টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল 4টায়। তবে দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রগুলিতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এই উপনির্বাচনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের গোলাম মোস্তফা আহমেদ ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। 15টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার মোট ভোটার 3,33,426 জন। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ ও আনসার মিলে 30 জন আইন শৃঙ্খলা বাহিনী লড়ছে। এছাড়া বিজিবি, র্যাব, আর্মস ব্যাটালিয়ন কেন্দ্রগুলোতে টহল দিচ্ছে। চরাঞ্চলের জন্য 3টি নৌ টিমও রয়েছে। ভ্রাম্যমাণ রয়েছে 23 জন ম্যাজিস্ট্রেট। এদিকে 39টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও 15টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে প্রশাসন এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিয়েছে। ভোট কেন্দ্রে আসছি সুস্থভাবে ভোট, কোনো বাধা বা বিপত্তি কিছুই নেই। যার যার ভোট শেষে প্রয়োগ করতেছি, কোনো ঝামেলা নেই, কোনো গ্যামজাম হচ্ছে না, মানে প্রশাসনের ঠিক মতো আছে। গাইবান্ধা 1 আসনের নতুন দুলাল ওয়ারাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী কায়সার প্লাবন। তিনি জানাচ্ছেন কেন্দ্রটির ভোট গ্রহণ সহ সার্বিক পরিস্থিতি। আমি এখন যেটি দাঁড়িয়ে আছি সেটা হলো গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা ধর্মপুর একটি কেন্দ্রে, যে কেন্দ্রে প্রায় 4000-এর মতো ভোট সংখ্যা। তো আমরা বেশ কয়েকটি ইতিমধ্যেই 5 থেকে 6টি কেন্দ্রে পরিদর্শন করেছি। তাতে দেখেছি যে ভোটারের উপস্থিতি আসলে খুবই কম। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা যেটা দেখেছি যে ব্যাপক নিরাপত্তা বলয় তারা করে রেখেছে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। আর আরেকটি কথা আপনাকে বলে যে কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় পার্টি তথা আওয়ামী লীগের 2 জন প্রার্থীর সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছে যে সেটা হলো আওয়ামী লীগের প্রার্থী দোষারোপ করছে জাতীয় পার্টিকে। তিনি বলছে যে জাতীয় পার্টির লোকজন তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং কেন্দ্রে যাওয়ার জন্য তাদের লোকজনকে বাধা দিচ্ছে। ঠিক তদরূপ কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকেও বলা হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে, অর্থাৎ দুপক্ষের থেকেই কিন্তু পাল্টাপাল্টি একটু অভিযোগ আসছে। তবে তারা সুষ্ঠু ভোট হলে যে কোনো দল যেই রেজাল্টটি আসবে তারা কিন্তু মেনে নেবে, এই কথাটাও কিন্তু তারা আমাদেরকে বলেছে। তো সব মিলে আমরা যেটা বলতে পারি যে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ হচ্ছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। ৭১-এর ২২ মার্চ রমনার প্রেসিডেন্ট ভবনে বৈঠকে মিলিত হন ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টো। তবে আলোচনার পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন বঙ্গবন্ধু। এদিকে বরাবরের মতোই ঢাকার রাজপথ ছিল মুক্তিকামী মানুষের স্লোগানে মুখর। এদিন ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। উত্তর মার্চের সেই দিনটির কথা জানাচ্ছেন মাহমুদুল হক। ২২ মার্চ ১৯৭১ অসহযোগ আন্দোলনের ২১তম দিন সকালে রমনার প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জুলফিকার আলী ভুট্টো বৈঠকে মিলিত হন। এটি ছিল প্রেসিডেন্টের সঙ্গে বঙ্গবন্ধুর ৬ষ্ঠ দফা বৈঠক। প্রেসিডেন্ট ভবন থেকে নিজ বাসভবনে ফিরে বঙ্গবন্ধু সাংবাদিকদের বলেন, আমরা আন্দোলনে আছি এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সাধারণভাবে মানুষ ইয়াহিয়া খান পাকিস্তানদের বিশ্বাস করত না এবং আসলে তারা যে বিশ্বাসঘাতক এটা তো ৩ মার্চ, ১ মার্চ এবং ৩ মার্চে বোঝাই গেল। তো যাদের বুদ্ধি আছে, যারা বিশ্লেষণ করতে পারতো, তারা বলেই ফেলেছে যে এটা হচ্ছে টালবাহানা। এদিকে পাকিস্তানের উভয় অংশের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পরিবেশ সৃষ্টির কথা বলে ২৫ মার্চের অধিবেশন স্থগিত করেন ইয়াহিয়া খান। আর ভুট্টো সাংবাদিকদের জানান, সংকট নিরসনে যদি ঐকমত্য তৈরি হয় তবে তা অবশ্যই পিপলস পার্টির কাছে গ্রহণযোগ্য হতে হবে। প্রত্যেকটা সচেতন ব্যক্তি চিন্তা করছিল কি হতে পারে এবং সম্ভাব্য যে যুদ্ধ হতে পারে, আমাদেরকে যুদ্ধ করতে হবে। আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম, আমি কনিষ্ঠ ছিলাম, আমরাও এরকম একটি সম্ভাবনা নিয়ে প্রস্তুত ছিলাম।
এদিন পল্টন ময়দানে সশস্ত্র বাহিনীর প্রাক্তন বাঙালি সৈনিকরা সমাবেশ এবং কুচকাওয়াজের আয়োজন করেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছে তাতে প্রাক্তন সৈনিকরা আর বসে থাকতে পারেন না। মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যোগ হচ্ছে নতুন একটি জাহাজ। আগামী বছরের মাঝামাঝি আসছে আরও 6টি জাহাজ। সকালে চট্টগ্রামের বিএসসি ভবনে প্রতিষ্ঠানটির ডিজিটাল ফ্রন্ট ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় বিএসসির ফ্রন্ট ডেস্ক উদ্বোধন ও পরিদর্শন শেষে নৌমন্ত্রী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি আরও বলেন, গত 25 বছরে বিএসসি বহরে কোনো জাহাজ যুক্ত না হওয়ায় এটি প্রায় রুগ্ন হয়ে পড়েছিল। বর্তমান সরকার এটিকে আবারও সচল করে তুলেছে বলেও জানান শাহজাহান খান। আমরা একটি জাহাজ আমরা হয়তো 2 মাসের মধ্যে আমাদের এই বহরে যুক্ত হবে এবং চীনে নির্মিত আরও 6টি জাহাজ আমরা আশা করছি আগামী বছরে এই আমাদের বিএসসি বহরে যুক্ত হবে। ঢাকায় শুরু হলো থাই পণ্যের মেলা থাইল্যান্ড উইক। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এদেশে বিনিয়োগে বাড়াতে থাইল্যান্ড সরকার ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। থাইল্যান্ডে নানা পণ্যের সমাহারে আয়োজিত মেলাটি 25 মার্চ পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এবছর মেলায় পণ্য উৎপাদক ও রপ্তানিকারক 56টি থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান কসমেটিক্স, ইলেকট্রনিক্স, জুয়েলারি, কনফেকশনারি, চিকিৎসা সেবা সহ গৃহস্থালির আনুষঙ্গিক নানা পণ্য দিয়ে উপস্থিত হয়েছে। মেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের থাই ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। MP, Honorable Minister of Commerce, Government of People's Republic of Bangladesh. মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনা উপেক্ষা করে গোপন সামরিক আদালত পুনর্বহালের পক্ষে বিল পাশ হল পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে। দেশটির সংবিধানের 28তম সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে এই সামরিক আদালত পুনর্বহালের অনুমোদন পায়। 255 সদস্যের নিম্নকক্ষে কেবল 3 জন বিপক্ষে ভোট দেন। পাশ করা সামরিক আদালত বিলটি অনুমোদনের জন্য আজ সিনেটে তোলা হবে। দেশটিতে 2015 সালের সামরিক বাহিনীর পরিচালিত স্কুলে তালেবান হামলায় অন্তত 134 শিশু নিহত হওয়ার জের ধরে প্রথমবারের মতো এই আদালত স্থাপন করা হয়েছিল। গত 2 বছরে ওই আদালত কমপক্ষে 160 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, যাদের অধিকাংশই সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত। 7 জানুয়ারি আদালতটির 2 বছরের মেয়াদ শেষ হয়ে যায়। ভারতের গঙ্গা ও যমুনা নদীকে মানুষের মর্যাদা ও অধিকার দিয়েছে দেশটির আদালত। বিবিসি জানায়, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উচ্চ আদালত নদী দুটিকে এই মর্যাদা দিয়ে বলেছে, ব্যাপক দূষণের শিকার নদী দুটির সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে তা সহায়ক হবে। আদালত বলেছে, এই আইনি মর্যাদার কারণে এখন থেকে নদী দুটিকে দূষিত করলে তা একজন মানুষের ক্ষতি করার সমান শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা চালিয়েছে, তবে তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা দপ্তর। সকালে উত্তর কোরিয়ার সেনাবাহিনী পূর্ব উপকূল থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা চালায়। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হয় সেগুলো, তবে ব্যর্থতার বিষয়ে মন্তব্য করেনি পিয়ংইয়ং। এর আগে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তারও আগে জাপান সাগরে উত্তর কোরিয়া 4টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করছে লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
শেষ খবরে তাদের সংগ্রহ 5 উইকেটে 269 রান। কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দলের মূল ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক, মুস্তাফিজ ও শুভাশিসকে ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অন্যদিকে শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে শ্রীলঙ্কা বোর্ড একাদশ। অধিনায়ক মিলিন্দা শ্রীবর্ধন সহ একাদশের সবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। দলীয় 36 রানে ওপেনার দিলশান মুনাবিরাকে আউট করেন তাসকিন আহমেদ। এরপর কুশর পেরেরা ও সুদানের হাফ সেঞ্চুরিতে টাইগারের বিপক্ষে বড় সংগ্রহ পথে রয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ। এসএটিভি দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন মুফতি হান্নান সহ 2 জঙ্গি। কাশিমপুর ও সিলেটে 3 জনকে রায় করে শোনালেন কারা কর্তৃপক্ষ। যে কোনো উপায়ে শিক্ষাঙ্গনকে জঙ্গিবাদ মুক্ত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। শিক্ষক এবং অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান। তিস্তার পানি বন্টন চুক্তি না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর অর্থহীন হবে মন্তব্য ফখরুলের। চুক্তি হবেই আশ্বাস পানি সম্পদ মন্ত্রী। গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। র্যাব পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের সন্তোষ প্রকাশ। এই ছিল এসএটিভি দুপুরের সংবাদে। এসএটিভি সবশেষ সংবাদ যাতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।